হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সবার আগে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আমি শুরু করব ক্লাস 8-এর চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র। এই অধ্যায়টা আজকে আমি আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়ে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত। এইগুলো আমি আগে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। এরপর আছে রেলপথ ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা। এইগুলো আজকে আমি আলোচনা করব। আমি লাইন ওয়াইজ ভালোভাবে আলোচনা করে দেবো এবং বইয়ের ভেতরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি রেলপথ ব্যবস্থার আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি 67 পেজে এই রেলপথ ব্যবস্থা এখান থেকে শুরু করব। তাহলে ভারতের রেলপথ ব্যবস্থা কিভাবে চালু হলো, তাহলে রেলপথ ব্যবস্থা হওয়ার পরে কি কি সুবিধা হলো সেগুলো আজকে আমরা জানবো। দেখো, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ ব্যবস্থা। তাহলে ভারতের ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসন কার্য করেছিল তার প্রধান প্রতীক হিসেবে ছিল রেলপথ ব্যবস্থা। এর ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি। তাহলে এই রেলপথ ব্যবস্থার ফলে কি কি সুবিধা হয়েছিল দেখো। রেলপথ ব্যবস্থার ফলে বিভিন্ন যে এলাকা তার সঙ্গে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ তৈরি হয়েছিল, তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হয়েছিল। কিন্তু এই যে রেলপথ বানানোর পদ্ধতি ব্রিটিশ শাসকরা তৈরি করেছিল, ভারতের উন্নতির কারণে কিন্তু এই রেলপথ ব্যবস্থা তৈরি হয়নি। তাহলে কেন করা হয়েছিল? বরং ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। তাহলে রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসনকে গতিশীল করা। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তাহলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। তাই ডালহৌসির এই রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? ডালহৌসির মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা, পাশাপাশি বন্দর, শহর ও বিভিন্ন বাজার এবং কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করার পরিকল্পনাও ছিল। তার ফলে ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হতো। তাহলে মূল উদ্দেশ্য ছিল একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত যাতে সেনাবাহিনী যাতায়াত করতে পারে। আর ছিল পাশাপাশি বন্দর, শহর এবং বিভিন্ন বাজার আর কাঁচামাল উৎপাদনের যেসব জায়গাগুলো ছিল সেগুলো রেলপথ দিয়ে সহজেই যাতে এই যুক্ত করা যায় এবং যোগাযোগ ব্যবস্থা যাতে আরো উন্নত হয়, এর জন্য তিনি রেলপথ ব্যবস্থা চালু করেছিলেন। তার ফলে কি হয়েছিল? ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হয়েছিল। তাহলে রেলপথ বানানোর উদ্দেশ্য কি ছিল বা রেলপথ নির্মাণের সংক্ষিপ্ত আলোচনা করো, এটা তোমাদের বইয়ের প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন আছে। আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি এখন, এরপরে আমি তোমাদের এই প্রশ্নগুলো লিখিয়ে দেবো। এই বড় প্রশ্নের উত্তরগুলো আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। রেলপথ নির্মাণের ব্যয়বহুল প্রকল্পে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া বিশেষ প্রয়োজনে উপনিবেশে রাজস্ব থেকে 5% হারে সুদ দেওয়ার কথা বলা হয়েছিল। যেসব কোম্পানিগুলি রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের 99 বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল। সেই জমিগুলি থেকে রাজস্ব নেওয়া হতো না। বলা হয়েছিল চুক্তির মেয়াদ শেষ হলে রেলপথ ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে। যদিও মেয়াদের মধ্যে যে কোনো সময় কোম্পানিগুলি রেলপথ সরকারকে ফেরত দিয়ে মূলধন বাবদ যাবতীয় খরচ সরকারের কাছে দাবি করতে পারত। সেক্ষেত্রে রেলপথ নির্মাণের প্রকল্পটি বিভিন্ন কোম্পানির মূলধন বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছিল। ফলে 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। রেলপথ নির্মাণটা একটা ব্যয়বহুল প্রকল্প। এই প্রকল্পে ব্রিটিশরা মূলধন বিনিয়োগের ব্যবস্থা করেছিল এবং উপনিবেশের রাজস্ব থেকে 5% হারে সুদ দেওয়ার কথাও বলা হয়েছিল। এবার যেসব কোম্পানিগুলি রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের সাথে 99 বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল এবং এই জমিগুলি থেকে কিন্তু রাজস্ব নেওয়া হতো না। এবং তাদের বলা হয়েছিল যে এই চুক্তির মেয়াদ শেষ হলে রেলপথগুলো ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে। ফলে 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে এই 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। তাহলে যদি এই মেয়াদের মধ্যে যে কোনো সময় কোম্পানিগুলি রেলপথ সরকারকে ফেরত দিয়ে
মূলধন বাবদ যাবতীয় খরচ সরকারের কাছে দাবি করতে পারত। তার ফলে রেলপথ নির্মাণের প্রকল্পটি বিভিন্ন কোম্পানির মূলধন বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছিল। তার ফলে 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাছে বিনিয়োগ করা হয়েছিল। এর পরের পেজে দেখো, উপনিবেশের আর্থিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। তাহলে উপনিবেশের আর্থিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা করাই ছিল এই রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভিতরের বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো। তার জন্য ভাড়া লাগতো খুবই কম, অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য বন্দরে আনতে হলে রেলে অনেক বেশি ভাড়া লাগতো। সেইভাবেই কাঁচামাল পরিবহনের ক্ষেত্রেও রেল ভাড়ার বৈষম্য ছিল। তাহলে ব্রিটিশ পণ্য বন্দরগুলি দেশের ভিতরের বাজারগুলিতে খুব সহজে পৌঁছে দিত, তার জন্য কিন্তু খুব কম ভাড়া লাগতো। কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য বন্দরে আনতে গেলে রেলের অনেক বেশি ভাড়া লাগতো। সেইভাবে কাঁচামাল পরিবহনের ক্ষেত্রেও রেল ভাড়ার বৈষম্য ছিল। ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কিছুদিন পর্যন্ত কয়লাও ব্রিটেন থেকে নিয়ে আসা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু উন্নত প্রযুক্তিগুলি প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা ক্ষতি হতো, ফলে নানান রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ে, ফলে পরিবেশ দূষিত হয়েছিল। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেননি, কারণ রেলপথ বসাতে গিয়ে তাদের জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল। ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ ছিল রেলপথ নির্মাণ। ভারতের রেলপথ নির্মাণের যে প্রকল্প ব্রিটিশরা চালু করেছিল, তার ফলে ব্রিটেনের অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে গেছিল। এবং এই যে রেলপথ বানানোর জন্য যেসব সরঞ্জাম, লোহা, তারপরে যে কয়লা প্রয়োজন হতো, সেগুলো কিন্তু ব্রিটেন থেকে আনা হতো। আর যেগুলো উন্নত প্রযুক্তি প্রয়োগ করা হতো রেলের জন্য, রেলপথ নির্মাণের জন্য, সেগুলো কিন্তু বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। আর এক্ষেত্রে ভারতীয়দের কিন্তু সরিয়ে রাখা হয়েছিল। কি কি ক্ষতির মুখে পড়েছিল রেলপথ ব্যবস্থা নির্মাণের ফলে? জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, নানান রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল, তারপর অনেক গাছ জঙ্গল কাটা পড়েছিল, এর ফলে পরিবেশ দূষিত হয়েছিল। এবং যেসব অরণ্যবাসী জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী, তারা রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি। তার কারণ হচ্ছে রেলপথ বসাতে গিয়ে তাদের জীবন, জীবিকা, জমি এবং সামাজিক মর্যাদা প্রভৃতি সব হারিয়ে ফেলেছিল। এগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি যে অসন্তোষ তৈরি হয়েছিল, তার একটি বড় কারণ ছিল এই রেলপথ নির্মাণ। এর পরের পেজে দেখো, রেলপথ নির্মাণ ঔপনিবেশিক সমাজের ক্ষেত্রে কতটা জরুরি তা নিয়ে নানান রকম মত ছিল। ভারতীয়দের মধ্যে অনেকেই মনে করতেন রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থা উন্নয়নে নজর দিত, তাদের সামাজিক অনেক বেশি উপকার হতো। তাছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলিকে সুদ দেওয়ার বিষয়টিও অনেকেই সমালোচনা করেন। তাদের মতে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল। তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলিকে অনেক পরিমাণে একজোট করেছিল। পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সেই বিষয়ে সন্দেহ নেই। তাহলে রেলপথ নির্মাণ এই ঔপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে বিভিন্ন রকম মতভেদ ছিল। ভারতীয়দের মধ্যে অনেকেই মনে করতেন যে রেলপথের বদলে যদি সেচ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর দিত প্রশাসন, তাহলে সমাজে অনেক বেশি উপকার হতো। আবার ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলিকে সুদ দেওয়ার বিষয়টিকেও অনেকে সমালোচনা করেন। তাদের মতে এই দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল এবং দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কিন্তু বাস্তবে এই রেলপথ নির্মাণ ভারতের যে বাজারগুলি ছিল সেগুলিকে একজোট করেছিল এবং পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ ছিল না। কারণ রেলপথ নির্মাণের ফলে বিভিন্ন অঞ্চলের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হয়েছিল, তারপরে বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হয়েছিল, বিভিন্ন পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের সুবিধা হয়েছিল এবং যাত্রী পরিবহনও সহজ হয়েছিল। তাহলে রেলপথ এই পণ্য যাত্রী পরিবহনের পথকে সুগম করেছিল, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না।
এরপর দেখো টেলিগ্রাফ ব্যবস্থা। ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ। তাহলে টেলিগ্রাফ ব্যবস্থা কবে শুরু হয়েছিল? ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে রেলপথের মতনই টেলিগ্রাফ ব্যবস্থারও বিকাশ ঘটেছিল। তাহলে রেলপথের মতো টেলিগ্রাফ ব্যবস্থারও বিকাশ হয়েছিল। কখন হয়েছিল? ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে। ঔপনিবেশিক শাসনে রাজনৈতিক ও সামরিক প্রয়োজন টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকেও জরুরি করে তোলে। বস্তুত রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার সহগামী হয়েছিল। রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইন তৈরি করা হয়, এমনকি টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ করার প্রয়োজন হতো। তার মধ্যে দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা যেত। রেলপথ ব্যবস্থার সাথে সাথেও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল এবং রেলপথ বরাবর এই টেলিগ্রাফ লাইনগুলো তৈরি করা হয়েছিল এবং টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন হয়ে পড়েছিল এবং এই টেলিগ্রাফের মধ্যে দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকরী করা হয়েছিল। 1851 খ্রিস্টাব্দে ভারতের মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। তবে 1856 খ্রিস্টাব্দের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। প্রায় 4250 মাইলেরও বেশি অঞ্চল টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসে গিয়েছিল। তার ফলে কলকাতা থেকে আগ্রা এবং উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি এবং বোম্বাই, মাদ্রাজ ও ওটাকামন প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তৃত হয়েছিল। 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং ঊনবিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। তাহলে 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়, কিন্তু 1856 খ্রিস্টাব্দের শেষের দিকে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল এবং এখানে 4,250 মাইলেরও বেশি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগের আওতায় আনা হয়েছিল। এছাড়াও কলকাতা থেকে আগ্রা, উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, বোম্বাই, মাদ্রাজ, ওটাকামন এইসব অঞ্চলেও যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত হয়েছিল এবং 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল আর ঊনবিংশ শতকের শেষের দিকে 52,900 মাইল জুড়ে এই টেলিগ্রাফ লাইন ছড়িয়ে পড়েছিল। তাহলে এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়বে, এখান থেকে শূন্যস্থান পূরণ হিসাবে শর্ট কোশ্চেন আসতে পারে। এরপর দেখো, টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত জরুরি সংবাদ ও তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রগুলিতে পৌঁছানো দরকার ছিল। সেই কাজে টেলিগ্রাফ সবথেকে বেশি সহায়ক ও নির্ভরযোগ্য ছিল। দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় এপ্রিল মাসের 1852 খ্রিস্টাব্দে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালহৌসি টেলিগ্রাফের মারফতে পেয়েছিলেন। তাহলে এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে খুব দ্রুত এক জায়গার খবর আর এক জায়গায় পৌঁছানোর সুবিধা হতো। টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে একটা ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ জড়িয়ে ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত জরুরি সংবাদ, বিভিন্ন রকম তথ্য, এগুলো শাসন কেন্দ্রগুলিতে খুব তাড়াতাড়ি যাতে পৌঁছে যায় সেটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল এবং এই কারণেই টেলিগ্রাফ ব্যবস্থা বেশি নির্ভরযোগ্য হয়ে পড়েছিল। 1852 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল, তখন বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর লর্ড ডালহৌসি কলকাতায় বসেই এই টেলিগ্রাফের মাধ্যমে পেয়ে যান। এমনকি বলা হতো যে বৈদ্যুতিক টেলিগ্রাফি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। তাহলে এই যে টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমেই এই 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করা হয়েছিল। দূর দূরান্ত থেকে বিদ্রোহের সামান্যতম সম্ভাবনার কথাও প্রশাসনিক কেন্দ্রগুলো টেলিগ্রাফের মাধ্যমে পৌঁছে যেত। তাহলে এই টেলিগ্রাফের মাধ্যমে কোথাও কোনো বিদ্রোহ হলে বা কোনো গণ্ডগোলের সম্ভাবনা থাকলে সেগুলো টেলিগ্রাফের মাধ্যমে প্রশাসনিক কেন্দ্রগুলিতে খুব দ্রুতই পৌঁছে যেত। টেলিগ্রাফ ব্যবস্থা দ্রুতই ইউরোপীয় ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে থাকে। ঔপনিবেশিক প্রশাসকের মতো ভারতীয় শিক্ষিত সমাজ ক্রমেই টেলিগ্রাফের সুবিধাগুলি ব্যবহার করতে শুরু করে। তাহলে টেলিগ্রাফ ব্যবস্থা খুব দ্রুত ইউরোপীয় আর ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে থাকে। তাহলে টেলিগ্রাফ ব্যবস্থায় যেহেতু এত সুযোগ সুবিধা ছিল, তাই জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভারতের যে ব্যবসায়ীরা ছিল তাদেরকে খুব আকৃষ্ট করে। আর ঔপনিবেশিক প্রশাসনের মতো ভারতীয় শিক্ষিত সমাজও এই ক্রমে টেলিগ্রাফের সুবিধা ব্যবহার এগুলো আস্তে আস্তে উপলব্ধি করতে থাকে। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফের যোগাযোগ বিকাশ হয়। তার ফলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ভারতবর্ষের উপর আরও জোরালো হয়েছিল। তাহলে 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত আর ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফের যোগাযোগের বিকাশ ঘটে এবং এর ফলে প্রশাসনিক, অর্থনৈতিক, সামরিক এইসব ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ভারতবর্ষের উপর আরও জোরালো হয়েছিল। এরপর দেখো সম্পদের বহির্গমন।
ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতি চরিত্রের প্রসঙ্গটি মূলত তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি করেছিল, যেগুলি হলো সম্পদের নির্গমন, অবশিল্পায়ন ও দেশীয় জনগণের দারিদ্র্য। তাহলে এই তিনটি বিষয়কে ঘিরে দেশীয় বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয়। বলা হতে থাকে পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনের স্থানান্তরিত করে চলেছে। তাহলে ভারতের যে অর্থনৈতিক চরিত্র কোন কোন বিষয়ের উপর মূলত নির্ভরশীল ছিল? সম্পদের নির্গমন, অবশিল্পায়ন আর দেশীয় জনগণের দারিদ্র্য। এই তিনটি বিষয়গুলিকে ঘিরে দেশীয় বুদ্ধিজীবীরা এই ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিলেন এবং তারা বলেছিলেন যে পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতীয় সম্পদকে ব্রিটেনের সাথেই ব্যবহার করেছিলেন। পাশাপাশি অসম শিল্প বাণিজ্য শুল্ক নীতি ভারতের শিল্প ও কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে। অতএব এই দুইয়ের ফলে অবশ্যম্ভাবী হয়ে পড়ে দারিদ্র্য আর দুর্ভিক্ষ। বলা বাহুল্য এই বক্তব্যগুলিকে যুক্তি ও তথ্য পরিসংখ্যান দিয়ে হাজির করা হয়েছিল। তাহলে এইসব ঔপনিবেশিক শাসকরা যে সমস্ত কার্যকলাপ করেছিল তার মধ্যে তাদের স্বার্থই বেশি চরিতার্থ হয়েছিল। তারা নিজেদের স্বার্থটাই দেখেছিল, ভারতের স্বার্থের কথা তারা কিন্তু ভাবেনি। দেশের যাতে উন্নতি হয় দেশের কথা তারা ভাবেনি। তাছাড়াও অসম শিল্প বাণিজ্য ও শুল্ক নীতি ভারতের শিল্প ও কারিগরি ব্যবস্থাকেও ধ্বংস করে ফেলে। তার ফলে কি হয়? এই দারিদ্র্য আর দুর্ভিক্ষ এটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানানভাবে স্থানান্তরিত করা হতো, তার প্রতিদানে অবশ্য ভারতের অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো। তাহলে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, এটা তোমরা এখান থেকে এত পর্যন্ত মার্ক করে নাও। তাহলে উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে বিভিন্নভাবে স্থানান্তরিত করা হতো। এর ফলে কিন্তু ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বাইরে চলে যাওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে সম্পদের বহির্গমন। সম্পদের এই বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। বস্তুত সুলতানি ও মুঘল আমলেও দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো, কিন্তু তার ফলে দেশীয় কৃষি ও বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি। এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকরা ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে থাকতেন, অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না। এই ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। সুলতানি আর মুঘল আমলেও কিন্তু দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন কার্য চালানো হতো। এর ফলে কিন্তু দেশীয় কৃষি আর বাণিজ্যের কোনো ক্ষতি হয়নি। এই কৃষি বাণিজ্য এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি, কারণ সুলতান আর মুঘল শাসকরা এই ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে তারা থাকতেন এবং সেখানে থেকেই তারা রাজত্ব করতেন এবং এক জায়গায় থেকে অন্য জায়গায় সম্পদ স্থানান্তরিত করা এইসব জিনিসগুলো কিন্তু তাদের আনুগত্য ছিল না। এদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবরই কোম্পানির ও সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত। কিন্তু ব্রিটিশ কোম্পানি কি করত? তারা ব্রিটেনে থাকতো এবং ভারতের সম্পদ তারা দেশে নিয়ে যেত এবং তাদের যাতে স্বার্থ রক্ষা হয়, স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত কাজ করত। ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা, আর তার জন্য আবশ্যক ছিল ভারতীয় অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা। তাহলে তাদের মেন উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা। তার ফলে এই যে ভারতের সম্পদ, অর্থ সমস্ত কিছু ব্রিটেনে স্থানান্তরিত করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য ছিল। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত, যদিও তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না। বাস্তবে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ সম্পদ নির্গমন চলেছিল। বস্তুত ওই শতক থেকেই হওয়ার সময়ে ভারতের জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যায়। হিসাবে দেখা গেছে যে ওই কাল পর্বে ব্রিটেনের জাতীয় আয় 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। তাহলে সম্পদের বহির্গমন পড়লাম, এবার সম্পদের নির্গমন কিভাবে হতো? এবার 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে চলে যেত। তাহলে এত পরিমাণ সম্পদ বাইরে যদি ব্রিটেনে চলে যায় তাহলে ভারতের সম্পদ তো অনেক কমে যাবে বা কিছুই থাকবে না। তার বিনিময়ে সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ভারত পেত এবং এই যে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন একটা স্পঞ্জের মতো কাজ করতো। তার সমস্ত আর্থিক সম্পদ শুষে নিয়ে ব্রিটেনে পাঠিয়ে দিত এবং খুব সামান্যতম অংশ এখানে পড়ে থাকতো। এইভাবে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ ভারতের সম্পদ নির্গমন চলেছিল। আর ভারতীয় জাতীয় আয় 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যেত।
তাই জাতীয় আয় 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। এরপর দেখো ভারতের দারিদ্র্য। সম্পদের বহির্গমন ও অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসেবে ঔপনিবেশিক ভারতে সাধারণ মানুষের দারিদ্র্য বেড়েছিল। অবশ্য এই বিষয়ে নানান রকম মতপার্থক্য রয়েছে। তাহলে এত পরিমাণে সম্পদ যদি বাইরে চলে যায়, বহির্গমন হয় এবং অবশিল্পায়ন হতে থাকে, তার ফলে ভারতের ঔপনিবেশিক ভারতে দারিদ্রতার সৃষ্টি হয়। অবশ্য এই বিষয়ে নানা রকম মতপার্থক্য রয়েছে, কিন্তু সাধারণ বিচারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দুর্ভিক্ষগুলি দারিদ্র্যের প্রমাণ হিসাবে ধরা যায়। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষগুলিতে সরকারি সাহায্যের পরিমাণও ছিল যৎসামান্য। 1854 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। ভারতবর্ষের ভয়াবহ দারিদ্র্যের কথা অনেক ব্রিটিশ আধিকারিকও মেনে নিয়েছিলেন। একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল প্রায় 4 কোটি ভারতবাসী আধপেটা খেয়ে দিন কাটায়। তাহলে এই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষগুলি দারিদ্র্যের প্রমাণ হিসাবেই কিন্তু ধরা হয়। আর 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে যে ক্রমে ক্রমে দুর্ভিক্ষ হয়েছিল, তাতে কিন্তু বহু লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং তখন সরকারের আর্থিক সাহায্যের পরিমাণও অনেক কম ছিল। আর 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ এই দুর্ভিক্ষে মারা যান। এই দুর্ভিক্ষের কথা বিভিন্ন ব্রিটিশ আধিকারিকও মেনে নিয়েছিলেন। একটি সরকারি প্রতিবেদনও বলা হয়েছিল প্রায় 4 কোটি ভারতবাসী আধপেটা খেয়ে দিন কাটায়। মানে তাদের এতই অভাব তৈরি হয়েছিল যে তারা আধপেটা খেয়ে দিন কাটাতো। তাহলে তার ফলে দারিদ্র্যের পরিমাণ বাড়তে থাকে এবং দুর্ভিক্ষ দেখা দেয়। ভারতের দারিদ্র্যের পিছনে ঔপনিবেশিক নীতিকেই মূলত দায়ী করা হয়েছিল। ঔপনিবেশিক অর্থনৈতিক নীতির ফলেই সামাজিকভাবে দারিদ্র্য স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়। ফলে জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার দিকে অর্থনৈতিক জাতীয়তাবাদীরা ভারতের দারিদ্র্য নিয়ে সোচ্চার হয়েছিলেন। তাহলে ভারতে এই যে ঔপনিবেশিক নীতি তৈরি হয়েছিল, তার জন্য দায়ী ছিল হচ্ছে এই দারিদ্রতা। ভারতের এই দারিদ্রতার পিছনে দায়ী ছিল হচ্ছে ঔপনিবেশিক নীতি। এই ঔপনিবেশিক অর্থনীতির ফলেই সামাজিকভাবে দারিদ্র স্থায়ী হয়েছিল। তাহলে এর ফলে অর্থনৈতিক জাতীয়তাবাদীরা ভারতের এই দারিদ্র নিয়ে আন্দোলন করেছিল এবং সোচ্চার হয়ে উঠেছিল। আজকে আমি তাহলে এই অধ্যায়টা আলোচনা করে দিলাম। যতটুকু অংশ বাকি ছিল আজকে আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করে দেব এবং তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, 1 মার্কসের প্রশ্ন, 2 বা 3 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমি লিখিয়ে দেবো। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।